যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন, যাদবপুরের সঙ্গে আমার পরিচয়টা একটু কম, তবে যেটা শুনেছি সেটা হচ্ছে এই যে যিনি নতুন উপাচার্য হয়ে এসেছেন তিনি একটা আত্মনির্ভরতা, একটা দরকার হলে সরকারের নীতি না মানা, এইরকম একটা জায়গা সেখানে তৈরি হয়েছে। এটা আমি ডিরেক্ট অভিজ্ঞতা থেকে বলছি না, তবে আমি মোটামুটি নিশ্চিত যে এটা সত্যি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথায় আসি। এই যে প্রতিপক্ষ, নানা টিভি চ্যানেলে যে এই নিয়ে আলোচনা, কিছু কিছু দেখেছি, এই যে আলোচনার পরিসর, এটা বৃহৎ, এটা আগে ছিল না। অনেক সময় আমাদের কণ্ঠ রুদ্ধ ছিল। প্রেসিডেন্সি কলেজে যখন অবর্ণনীয় দুর্দশা চলেছে, তখন একটা সময় ছিল যে আমি ছাড়া প্রতিপক্ষ কেউ ছিল না। এটাও বলবো যে আমাকে কিন্তু ট্রান্সফার করা হয়নি। কেন করা হয়নি সেটা আমার কাছে আজ পর্যন্ত রহস্য রয়ে গেছে। তবে এটা বলতে হবে যে বুদ্ধদেব ভট্টাচার্য মশাই আমার 2 ক্লাস উপরে পড়তেন, অসীম দাশগুপ্ত আমার 2 ক্লাস উপরে পড়তেন, হয়তো কিছু একটা সেখানে অদৃশ্য যোগসূত্র থাকতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা কিছু কিছু চিন্তার বিষয়ও আছে, আমি সেটাতে আসছি। কিন্তু তার আগে বলে নিই, এখন যে স্বাধীনতাটা আছে, এই যে স্বাধীনতাটা আপনারা দেখছেন, দর্শকবৃন্দ দেখছেন, সেটা কিন্তু আগে ছিল না। এটা নিশ্চয়ই এর কিছুটা কৃতিত্ব নিশ্চয়ই আপনাদের, কিছুটা কৃতিত্ব কিন্তু সরকারকে দিতে হবে। আচ্ছা, তৃতীয় একটা কথায় আসি। এইখানে আমার খটকা লেগেছে দুটো, কলেজে কলেজে পরিচালক সমিতি নিয়ে যে দ্বন্দ্ব মারামারি, সেটা হচ্ছে নিচের স্তরের কলেজগুলোতে যেখানে কলুষগুলো আছে। এটা আগেও ছিল, এখনও আছে। ওপরের মহলে দুটো জিনিসে আমার খটকা লেগেছে, আরও অনেক জিনিস আছে খটকা লেগেছে, কিন্তু দুটো জিনিস আমি উল্লেখ করি। প্রথমটিতে ইনভলভড আমাদের রাজ্যপাল মশাই। চিন্ময় গুহ নামে একজন অত্যন্ত যোগ্য ভাইস চ্যান্সেলর কাজ করছিলেন রবীন্দ্র ভারতীতে। তাকেই যারা সিলেকশন করেছিলেন ইউনানিমাসলি 3 জন তাকে প্রথম স্থানে রাখেন, এবং পরে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি 3 নম্বরে যিনি ছিলেন তাকে কিন্তু রাজ্যপাল নিয়োগ করেন। এখন এটা কিন্তু আমি সরকারকে প্রশ্ন করছি না, এটা আমি জানতে চাইব আচার্যর কাছ থেকে, মানে এম কে নারায়ণের কাছ থেকে, যে কেন এটা হলো। এটা আমার একটা খটকা লেগেছে। আচ্ছা, সরকারের ব্যাপারে একটা জায়গায় খটকা লেগেছে, সেটা হচ্ছে এই যে উপাচার্য যে নিয়োগ হবে তাতে এটা অরুণাভ, আমার সহকর্মী এরা সকলেই বলেছেন ইউজিসি নমিনি থাকবেন। এটা তো খুব ভালো ব্যবস্থা ছিল, এটা তো সরকার সম্পূর্ণ ঠিক পলিসি অবলম্বন করেছিলেন। এখন হঠাৎ সেটা বদলাবার কি প্রয়োজন হলো? ব্রাত্য এটা সম্পূর্ণ ঠিক বলেছেন, অধ্যাপক সুনন্দ সান্যালও এটা পয়েন্ট আউট করেছেন, সরকার টাকা দেয়, অতএব সরকারের একটা ভয়েস থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে সরকারের উচিত হবে যে ইউজিসি নমিনিও থাকুন এবং সরকারের রিপ্রেজেন্টেটিভও থাকুন। এইটা একটা সুষ্ঠু ব্যবস্থা। আমি আপাতত এই 3টে কথা বলছি। আর আরাবুল ইসলামরা বরাবর ছিলেন, আছেন, থাকবেন। এটা নিয়ে এটার জন্য সরকারকে সম্পূর্ণভাবে যে দোষী করা যায় তা নয়, মানে এটা একটা আমার আরেক সহপাঠী, আপনার কর্মজীবনে আরাবুলদের ফেস করতে হয়েছে আপনাকে?
মানে আরাবুলদের করতে হয় গৌরবার্থে বহুবচন না, তার কারণ আমি যাদের ফেস করেছি, যেমন আমার প্রিয় ছাত্র অরুণাবু, তারা তো সম্পূর্ণ অন্য ধরনের লোক। কিন্তু এটা আমি বলবো যে কেউ যদি সৎ পথে থাকেন, নীতিনিষ্ঠভাবে থাকেন, তাহলে আরাবুলরা তাদের কাছে গিয়ে গন্ডগোল করতে পারবেন না। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। ঝাড়গ্রাম কলেজে অধ্যক্ষকে চড় মেরে দিলেন। এত নকশালের গন্ডগোল ছিল, এত গন্ডগোল বোমাবাজি হয়েছে ছাত্রছাত্রী, এই জিনিস কোনোদিন হয়। মাও সেতুংয়ের চিন্তাধারা সত্যেন সেনকে দিচ্ছে নাড়া, এইরকম স্লোগান হয়েছে। গায়ে হাত দেবে আমি তরুণ বাবুর কাছে যাব। শিক্ষার বিষয়ে আমাদের আলোচনা, শিক্ষার বিষয় তো থাকবেই, পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে বলতে চাইবো। দীর্ঘদিন ধরে আপনারা যারা বিরোধী দল করেছেন তারা অভিযোগ করেছেন যে গ্রামে গঞ্জে, বিশেষ করে শহরে হয়তো অতটা নয়, কিন্তু সিপিআইএম দল, তৎকালীন শাসক দল, তারা বিরোধীদের মিটিং মিছিল করতে দেয় না, মিটিংয়ের অনুমতি দেয় না, এবং প্রশাসন যেহেতু একেবারে শাসক দলের অঙ্গুলি হেলনে চলে, মিটিংয়ের অনুমতি পাওয়া যায় না। এই একই অভিযোগ কিন্তু আজকের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দিকে উঠছে। বামফ্রন্টের কালকে সিপিআইএমের পুরসভার উল্টো দিকে একটি সভা আছে, সূর্যকান্ত মিশ্র বক্তা, পুলিশ সেখানে অনুমতি দেয়নি। কিছুদিন আগে আমরা দেখলাম যে ত্রিফলা ইস্যুতে কালকে মিটিং হওয়ার কথা, সেখানে অনুমতি দেওয়া হচ্ছে না। 21শে জুলাই দীর্ঘদিন ধরে এ রাজ্যে ট্র্যাডিশন প্রায় দাঁড়িয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসির ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং করেন, সেটা সিপিআইএমকে দেওয়া হলো না। তারপর ডোরিনা ক্রসিংয়ে তারা আবেদন করলেন, সেটা অবধি দেওয়া হলো না। মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে গেলেন টালিগঞ্জের কলাকুশলীরা, তারা এফডিআইয়ের বিরুদ্ধে বিরোধ করলো, অন্য কাউকে দেওয়া হলো না। এই ট্র্যাডিশন কি তাহলে ধারাবাহিকভাবে আবার এই সরকারের ভেতরেও এই অসুখটা সঞ্চারিত হচ্ছে? বিরোধীকে বলতে দিও না হচ্ছে বলে মনে হচ্ছে। তার আগে শিক্ষার ইস্যুতে দু একটি কথা বলে নিই, আমি এই ইস্যুটাতে বলবো। সেটা হলো যে প্রথমে আমি সৌগতবাবু এবং মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, তাদেরকে এক অর্থে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে সৌগতবাবু অনেক দেরিতে হলেও উনি বিষয়টা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে কিছু মন্তব্য করেছেন। এবং আমার যেটা আমি সৌগতবাবুর কাছে আবেদন করব, উনি দেরিতে বললেও উনি যেন দলের মধ্যে বিষয়টা অন্তত নিয়ে আলোচনা করেন, যাতে পরবর্তীকালে দলের তরফ থেকে এই রকম আর কোনো ঘটনা যাতে না ঘটে, এবং সেই ঘটনা ঘটলে সেখানে যাতে একটা প্রতিহত দলের তরফ থেকে করার চেষ্টা করা হয়, এটা আমার সৌগতবাবুর কাছে আবেদন। এবং শিক্ষামন্ত্রীও মেনে নিয়েছেন, শুনে আমার খুব ভালো লেগেছে। এখন যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো, যেটা পার্থ একটু টাচ করেছে, সেটা হলো যে এই যে ধরুন যারা আমরা শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কটাকে যে জায়গায় চলে যাচ্ছে, এটা অত্যন্ত ক্ষতিকর একটা জায়গায় চলে যাচ্ছে। ছাত্ররা যদি শিক্ষকদের শ্রদ্ধা করতে না পারে, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা, সে স্কুল স্তর হোক আর উচ্চশিক্ষা স্তর হোক, কোনো স্তরেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকতে পারে না। ফলে ছাত্রদের শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। এবং এখানে আবার শিক্ষকদের ভূমিকা আছে, তাদের শ্রদ্ধা আদায় করে নেওয়ার যে ব্যাপারটা, তাদের নিজেদের ভূমিকা দিয়ে, তাদের নিজেদের জীবন দিয়ে, সেটা শিক্ষকদের একটা ভূমিকা পালন করার বিষয় থাকে। কিন্তু যদি পরিকল্পিতভাবে শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের এইভাবে একটা আক্রমণ করা, বহিরাগত নিয়ে এসে, আমি তো দেখলাম এই ঝাড়গ্রামের ঘটনাটা, এখানে প্রিন্সিপাল যেটা করছিলেন যে দুদল ছাত্র নিজেদের মধ্যে মারপিট করছে, উনি সেটা থামাতে গেছেন, এটাই। এবং উনি মনে করছেন এটা আমার নৈতিক দায়িত্ব, যে ছাত্ররা এরকম গন্ডগোল করছে, এটা থামানো আমার নৈতিক দায়িত্ব। এরকম একটা জায়গাতে তিনি তো প্রভাবিত হলেন। ফলে এই যে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের যে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, এইটা অত্যন্ত বেদনাদায়ক। ফলে এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং এখানে একটা জিনিস আমি বলতে চাইছি, আমি সুমনবাবুর এই প্রশ্নে আসার আগে, সেটা হলো ধরুন এই যে ছাত্রদের রাজনীতিতে আনার বিষয়টা তো স্বাধীনতা আন্দোলনের সময়তেই, এবং সেখানে গান্ধীবাদী বা বিপ্লববাদী যারাই ছিলেন প্রত্যেকেই কিন্তু ওই একটা কলই তো ছিল যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্ট্রাগল ফর ফ্রিডম ক্যানট ওয়েট, এই তো একটা কল ছিল। এই কলের ভিত্তিতে ছাত্রদেরকে কিন্তু রাজনীতিতে আনা হতো, এবং এখানে দুটো পক্ষ সবসময় ছিল। কিন্তু কখনো এইটা হয়নি যে সুনন্দবাবু আমার পক্ষে নন বলে, আমি সুনন্দবাবু ওই সময়কার লোক যদি হন, আমার পক্ষে নন বলে আমি ছাত্রদের সুনন্দবাবুদের বিরুদ্ধে লেলিয়ে দেব, তাকে আক্রমণ করতে করব, এইটা কিন্তু তখন কোনোদিনই এটা ঘটেনি। আমি তো নেতাজির একটা ঘটনা উল্লেখ করতে পারি এখানে, যেটা আমাদের কাছে শিক্ষণীয়। নেতাজি কি করলেন?
তিনি যখন পদত্যাগ করতে বাধ্য হলেন ওয়েলিংটন স্কোয়ারে, তখন প্রবল বিক্ষোভ হচ্ছে গান্ধীবাদীদের বিরুদ্ধে। উনি নিজে দাঁড়িয়ে থেকে সেই বিক্ষোভ যাতে গান্ধীবাদী নেতৃত্বের বিরুদ্ধে না যায় সেটা তিনি দাঁড়িয়ে থেকে তার ভলান্টিয়ারদের দিয়ে সেটা প্রতিহত করলেন। এবং তারপরে তার পদত্যাগের পরে যিনি সভাপতি হলেন তাকে বাড়িতে নিয়ে গিয়ে তিনি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। এই যে সৌজন্যবোধের যে রাজনীতির কথা, ফলে তখন কিন্তু এইটা সৌজন্যহীন রাজনীতি, এইটা কিন্তু কখনো তখন ঘটেনি। হ্যাঁ, এইটা ফলে আজকের রাজনীতিটাকে এইভাবে যে আমার বিরোধী বলেই তাকে আমার সপক্ষে আনতে হবে বলেই এই কাজটা করব। এবং এইটা পার্থ কিছু মনে করো না, এটা গত 34 বছরের রাজনীতিতে কিন্তু এইটা ভীষণভাবে এসে গেছে। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ে জানি আমার সহকর্মী ভাস্কর গুপ্ত যে এখন এই কি যেন জয়েন্ট টেন্ডার্স বোর্ডের চেয়ারম্যান, তাকে মার খেতে হয়েছে, গেটে মার খেতে হয়েছে। তার মতো একজন শিক্ষক, অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। ফলে এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটে গেছে। ফলে এই ঘটনাগুলো যাতে না ঘটে সেটা কিন্তু দেখা দরকার। এবং এটা রাজনৈতিক দলের নেতারা আজকের বলছেন রাজনৈতিক দলের নেতৃত্বকে এটা দেখা দরকার। এবং রাজনীতির মানটা তো নেমে গেছে যে ক্ষমতায় যে কোনো উপায়ে যাব এবং হ্যাঁ ক্ষমতায় যে কোনো উপায়ে যাব। এবং যেটা উনি বললেন, অরুণাবোধ একটা কথা বলেছেন যে এই যে আত্মসম্মানহীনতায় রাজনীতি, এটা কিন্তু আত্মসম্মানহীনতায় সবাই কিন্তু ভুগছেন না, তারাই ভুগছেন যারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতাটা যে কোনো উপায়ে টিকিয়ে রাখতে চান। এটা কিন্তু তাদের ভোগার বিষয়। এটা আপনার প্রশ্নে আমি তার আগে একটু তরুণবাবু যোগ করে দেবো, সেটা এইমাত্র খবর পাচ্ছি যে 7ই নভেম্বর বিপ্লব উপলক্ষে লেনিনের মূর্তিতে বামফ্রন্টের নেতারা প্রতি বছর মালা দেন ধর্মতলায়, ওই মেট্রো সিনেমার ঠিক উল্টো দিকে লেনিনের যে মূর্তি। এবং রুশ কনসাল কলকাতায় যেখানে আছে তার এরকম কিছু প্রতিনিধি আসেন। এবছর নাকি সেটায় সরকার অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, এগুলো যদি হয়, যেমন ধরুন লেনিনের মূর্তিতে আমরাও মালা দিই আমাদের দলের তরফ থেকে। এবং যেটা আমরা দেখছি গত কিছুদিন ধরে, এই যে মিটিং মিছিল করার ক্ষেত্রে অদ্ভুত কতগুলো ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমাদের ছাত্র সংগঠন একটা মিছিল করার কথা ছিল, তাদের অনুমতি তারা অনেক আগে থেকে নিয়েছে। তাদের অনুমতি ছিল ওই এর থেকে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেডে যাবে। মিটিং দিনের কয়েকদিন আগে থেকে পুলিশ আসতে থাকলো, এসে বলল মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না। এবং তারপরে শেষ পর্যন্ত তাদের এসে আটকে দিল, হিন্দ সিনেমার কাছে এসে আটকে দেওয়া হলো। তারপর ধরুন মেট্রো চ্যানেল, সেই মেট্রো চ্যানেলটা আমরা দেখছি যে আমরা নানা অনুষ্ঠানের জন্য আমরা এই পরিবর্তনের আন্দোলন করেছি, সুরেন্দ্রবাবুরা একসঙ্গে আমরা মিছিল করেছি, নানা অনুষ্ঠান আমরা করেছি। এবং ওই মেট্রো চ্যানেলে কিন্তু আমরা বহু অনুষ্ঠান করেছি এবং সেই বহু অনুষ্ঠানে কোথাও কিন্তু আমরা বাধা পাইনি। এখন দেখছি মেট্রো চ্যানেল অনুমতি নিতে গেলেই দেখা যাচ্ছে যে ওটা বুক করা আছে, পুলিশের তরফ থেকে বলেই দেওয়া হচ্ছে এটা বুক করা আছে। এবং এরকম নানা অভিজ্ঞতা বহুবার আমাদের প্রতিপক্ষ অনুষ্ঠান করতে গিয়ে নানা জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখছি যে সরকার বলে দিচ্ছে যে তোমাকে ওখানেই করতে হবে, অথবা করা হবে না। এই বিষয়টা তো একেবারেই ঠিক না। যেমন ওরা যেটা করেছিলেন, আমরাও ওদের আন্দোলনকে সমর্থন করেছিলাম, একটা পরিবর্তন আমরা চাইছিলাম, সে আন্দোলনে আমরা সমর্থন করেছিলাম, আপনি সেই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু এই আন্দোলন করার ক্ষেত্রে যে কোনো সময় একটা বাধা, হ্যাঁ, এইটা কিন্তু আমরা কখনো চাইনি। যেমন একটা মিছিল করা হবে, এই মিছিল করার ক্ষেত্রে যেটা পার্থদের সরকার মানে বামফ্রন্ট সরকার যখন ছিল, রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে একটা সিম্পলি মিছিল করার জন্য রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে ওই নন অ্যাভেলেবেল দিয়ে দেওয়া, এই একটা ব্যাপার তখন ছিল। আমরা অন্তত এই সরকারের কাছ থেকে একটা চাইছিলাম, এইটা অন্তত তারা করবেন না। কিন্তু দেখলাম এই গত বন্ধের দিন ওরা ওই শ্যামবাজার থেকে ধরে এনে এরকম একটা কিছু কেস দিয়ে দিলেন, নন অ্যাভেলেবেল কেস। এইটা তো কোনোভাবেই ঠিক না। তো ফলে যেটা আপনি বললেন, সুমন যেটা বললেন, যে এরকম একটা জিনিস কিন্তু আসছে। আমি সরকারকে অনুরোধ করছি, দাবি করছি যে তারা যেহেতু পরিবর্তনের আন্দোলনের মধ্য দিয়ে এসছেন এবং মানুষের একটা প্রচন্ড প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছিল, ফলে সেই প্রত্যাশার প্রতি তারা যেন প্রত্যাশার প্রতি, এবং সুরেন্দ্রবাবু অতি দ্রুত, আমি দেখছি সুরেন্দ্রবাবুর এখন যে দৃষ্টিভঙ্গি, ওরও একটা প্রত্যাশা ছিল এবং আমাদের অনেকের, সুরেন্দ্রবাবুর না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা প্রত্যাশা ছিল, সেটা আজকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। আমি সরকারকে অনুরোধ ছোট ঘটনা যে তারা এই জায়গাটা থেকে অন্তত বেরিয়ে আসে। একটা সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনার নিজের কথা বলছে, 1971 সালে তখন উনি বোধহয় পশ্চিমবঙ্গ বিষয়ক মন্ত্রী হয়ে এসেছেন। তো ইন্দিরা গান্ধী চাইলেন জ্যোতি বোসকে নিয়ে উনি যাতে ইয়েতে দেখা করেন, কিন্তু সাংবাদিকরা দেখে ফেলবে, কি করা যায়। ইউথ হোস্টেল না কোথায় একটা ঠিক করেছেন। সিদ্ধার্থবাবু আমায় বলছেন, বলে জ্যোতি তো নিয়ে গেছে, আমি তো গাড়ি চালাচ্ছি, অ্যাম্বাসেডার গাড়ি, জ্যোতি পাশে বসে,
খুঁজে পাচ্ছি না ইউথ হোস্টেলটা কোথায়। তখন আমি বললাম আচ্ছা এই কি থানা ছিল সেখানে, ওখানে ওই থানার নামটা ভুলে গেছি, বলো ওখানে গিয়ে জিজ্ঞেস করি ইউথ হোস্টেলটা কোথায়। তখন জ্যোতি আমায় বলছে তুমি কি একটা ইডিয়েট, লম্বা যত আহাম্মক তত। বলো কেন? বললো কালকে এটা জানলে তো সারা ভারতবর্ষ হইচই হয়ে যাবে, করছো কি? বললো কি করি, তখন তো এই সেলফোন কিছু নেই, পাবলিক বুথে। বললো সিদ্ধার্থ রায়কে বললেন তুমি যাও ওখানে গিয়ে ফোনটা করো, ফোনটা করে তারপর উনি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বললেন যে এই জায়গায় আমরা মিট করতে, কোথায় তখন উনি ইন্দিরাজি বললেন যে তোমরা এই জায়গাটা এসো, আমি লোক পাঠাচ্ছি। এই রিলেশনটা ছিল। এই সৌজন্যের রাজনীতি সম্ভবত উধাও হয়ে যাচ্ছে এই রাজ্যের বুক থেকে। আমরা দেখব যে নাট্যকর্মী বিমল চক্রবর্তী, তার একটা এলাকার গণ্ডগোল, কিন্তু সেইটা হঠাৎ তার পরের দিন তিনি যখন খাদ্য দফতরে চাকরি করেন ভদ্রলোক, সেই অভিনেতা যখন তার অফিসে গেলেন তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। তার জন্য যে বিশিষ্ট জনেরা সভা করলেন, প্রতিবাদ সভা, তারও একটা পাল্টা সভা হচ্ছে আগামী শনিবার। এই গোটা ঘটনাটা প্রথমে আমরা দেখব যে বিমল চক্রবর্তী ঠিক কী বলেছিলেন আমাদের এবং সংবাদ মাধ্যমকে, তারপর তাকে ঘিরে যে বিতর্কর উদ্ভব হয়েছে দেখাবো। এক মাছ বিক্রেতাকে হেনস্থার হাত থেকে বাঁচাতে গিয়েছিলেন বরানগরের ইউবি কলোনির বাসিন্দা নাট্যকর্মী বিমল চক্রবর্তী। আক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অভিযোগ তারই খেসারত দিতে হলো। 22 বছর পর খাদ্য দফতর থেকে সরানো হলো তাকে, পাঠানো হলো কম্পালসারি ওয়েটিংয়ে। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার? ইউবি কলোনির বাজারে মাছ বিক্রি করেন নবকুমার পাখিরা। তার দাবি সিপিএমের মিছিলে যাওয়ার অভিযোগে গত মঙ্গলবার তৃণমূল সমর্থকেরা তাঁর ওপর চড়াও হয়, তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। তখনই সেখানে পৌঁছন নাট্যকর্মী বিমল চক্রবর্তী। তার অভিযোগ তৃণমূল সমর্থকেরা ওই মাছ বিক্রেতাকে বাজারে বসতে দিচ্ছিলেন না। অভিযোগ বিমলবাবু প্রতিবাদ করলে স্থানীয় যুবকরা তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেন। পরিবারের অভিযোগ শুধু প্রাণে মেরে ফেলার হুমকি নয়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে তাণ্ডব চালায় বাইক বাহিনী। যখন এই প্রতিবাদটা জোরালো আমি করতে গেলাম তখন হঠাৎ আমাকে একটা আচমকা ধাক্কা মেরে দেয় এবং আমি সেটা অতর্কিতে ঘটে যায়, আমি বিস্মিত হয়ে যাই। তা আমি ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং আমার কাল রাত থেকে আমি ঘুম হচ্ছে না, এবং তারা আমাকে বলে যে বেশি বাড়াবাড়ি করলে হাওয়া করে দেবো। পাড়ারই ছেলে, বাইরের ছেলেও ছিল, এবং আমি এটা লক্ষ্য করে দেখেছি যে কোনো ঘটনা ঘটলেই পাড়ার ছেলেরা শুরু করে, তারপরে একটা বাইক বাহিনী এসে ঢুকে পড়ে পাড়ায়। কোথার থেকে আসে জানি না, বেপাড়ার ছেলেরাই বেশি তখন দেখা যায়। বুধবার বরানগর থানায় অভিযোগ দায়ের করেন বিমল চক্রবর্তী, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের তরফে। এই পর্যন্ত ঘটনাটি ছিল নেহাতি পাড়ার বিষয়, কিন্তু এরপরই হঠাৎ এই বিতর্ক নয়া মোড় নেয়। পাড়া থেকে তা পৌঁছে যায় মহাকরণের অলিন্দে। একদিকে বিমলবাবু যখন অপেক্ষায় রয়েছেন এবার হয়তো প্রশাসন ব্যবস্থা নেবে, এবার হয়তো শাস্তি পাবে দোষীরা, তখনই এলো সেই খবর। 1990 সালে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে যোগ দেন বিমল চক্রবর্তী। তারপর থেকেই তিনি খাদ্য দফতরের ডেপুটেশনে ছিলেন। বৃহস্পতিবার তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়। খাদ্য দফতরের অধিকর্তাকে তথ্য সংস্কৃতি দফতরের উপসচিব চিঠিতে লেখেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমল চক্রবর্তীকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো। খাদ্য দফতর থেকে তাকে তথ্য ও সংস্কৃতি দফতরে ফিরিয়ে নেওয়া হবে। খাদ্য দফতর থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। শুক্রবার চিঠিটি হাতে পান বিমল চক্রবর্তী। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে নানা মহল থেকে, যাকে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে তার নিরাপত্তার ব্যবস্থা না করে কেন তড়িঘড়ি এই সরকারি সিদ্ধান্ত? প্রতিবাদে পথে নামে গোটা নাট্যজগৎ। একাডেমির সামনে প্রতিবাদ সভা করেন বিদ্বজ্জনেরা। ঘটনার তীব্র নিন্দা করেন কবি শঙ্খ ঘোষ। তিনি চিঠিতে লেখেন, গত কয়েক মাস ধরে আমি বলে আসছি যে গোটা রাজ্যে মস্তান বাহিনীর অবাধ উশৃঙ্খল আচরণ সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরই একেবারে সাম্প্রতিক উদাহরণ নাট্যশিল্পী বিমল চক্রবর্তীর ওপর অন্যায় আক্রমণ। এর জন্য কি অন্যায়কারীরা শাস্তি পাবে, নাকি উল্টে আক্রান্তকেই পেতে হবে শাস্তি? আমাদের গোটা সমাজ জীবনের দুশ্চিন্তা এখন এটাই। বিমল আজ যেভাবে লাঞ্ছিত, সে বিষয়ে কোনো প্রতিকার যদি এখনই না ঘটে তবে আমাদের যে কোনো নাগরিকের কপালেই এ বিষয়ে সে লাঞ্ছনা জুটতে পারে। এমনই এক আতঙ্কজনক পরিবেশের মুখে আমরা দাঁড়িয়ে আছি আজ। দল বা সরকার এর প্রতিকারের কথা একটু ভাবুন। নাট্য ব্যক্তিত্বদের এই প্রতিবাদে কোনো রাজনৈতিক রং ছিল না, কিন্তু এবার এই প্রতিবাদ নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল তৃণমূল শিবিরের একাংশ থেকে। তাদের অভিযোগ, একটি সাধারণ ঘটনার ওপর রাজনীতির রং চড়িয়ে স্বঘোষিত বিপ্লবী সাজছেন বিমল চক্রবর্তী। এমনকি শনিবার প্রতিবাদ সভার পাল্টা একটি সভার ডাক দিয়েছে একটি সাংস্কৃতিক সংগঠন।
সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র তৃণমূলপন্থী বিদ্বজ্জনেদের। এ প্রসঙ্গে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, রাগঢাক না করে তৃণমূলপন্থী নাট্য ব্যক্তিত্বরাই সেখানে উপস্থিত থাকবেন। এদিকে 11ই অক্টোবর বিমল চক্রবর্তীর বাড়ির সামনে ফের একটি প্রতিবাদ সভা করার কথা ছিল বিদ্বজ্জনেদের, কিন্তু একই দিনে সেখানে তৃণমূলের একটি সভা থাকায় প্রতিবাদ সভা স্থগিত করে দেন বিদ্বজ্জনেরা। ফলে এখন প্রশ্ন উঠছে, এহেন মন্তব্য করে কি কার্যত হামলাকারীদের পাশেই দাঁড়ালেন না শিক্ষামন্ত্রী? এবিপি আনন্দ। বিমল চক্রবর্তীর সপক্ষে যে বিশিষ্টজন বিদ্বজ্জনেরা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে ওরা আমরার বিভাজন কিন্তু অন্তত আমরা লক্ষ্য করিনি। তার কারণ একদিকে যেমন বিভাস চক্রবর্তী ছিলেন, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। কিন্তু এবার শিবির বিভাজনটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল ব্রাত্য বসুর কথায়। আগামী শনিবার যেখানে বিদ্বজ্জনেরা একাডেমির সামনে জড়ো হবেন যে সম্মেলনে, সেটা কিন্তু সরকার সমর্থকদের স্পষ্ট করে দিয়েছেন ব্রাত্য। শনিবার অর্পিতা, দেবেশ, মনীষ তারা মনে করছেন আমাকেও থাকতে বলছেন, আমি থাকবো সেখানে। তারা বলছেন যে এখানে আমরা যারা এই সরকারকে আমরা যারা ভালোবাসি, যে নাট্যজন যারা আছেন এবং আমাদের দল এবং আমাদের নেত্রীর ওপর যারা আস্থা রাখছেন গভীরভাবে, আমরা বহু নাট্যকর্মী এখানে জড়ো করছি এবং এই সরকারের প্রতি আস্থা প্রকাশ করছি। সেটা যদি, এবং সেটা কোনো ওই লুকিয়ে নয়, মানে সামনে এক ধরনের লোক রেখে পেছনে সিপিএম যেটা করছে, হ্যাঁ, সেটা এইভাবে হবে না। এটা আমরা যা হবে সেটা প্রকাশ্যেই হবে। আমরা যদি দেখা যায় যদি সমাজে একটা আমরা ওরা ভাগ আছে এবং সে যদি রাজনৈতিক স্তরে থাকে, সেটা থাকবে, কি করা যাবে, এটা তো বাস্তব। অর্থাৎ সেই বিশিষ্টজনেরাই শনিবার জমায়েত হবেন যারা সরকারকে ভালোবাসেন। আমি চলে যাব নবকুমার পাখিরার কাছে, সেই মাছ বিক্রেতা যাকে ঘিরেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত। নবকুমার বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ এক হচ্ছে যে আপনি দাপুটে সিপিএম ক্যাডার, সেটা হতেই পারেন, কিন্তু পাশাপাশি অভিযোগ যে আপনি নিয়মিত ওই বাজার থেকে বাম আমলে তোলা তুলেছেন, এবং সবথেকে বড় অভিযোগ সেদিন আপনাকে কেউ মারধর করেনি, এটা পুরোটাই সিপিআইএম দলের চক্রান্ত তৃণমূল কংগ্রেস সরকারকে হেনস্থা করার জন্য। কি বলবেন আপনি? আচ্ছা, প্রথমেই এখানে যারা বসে আছেন সবাই আমার গুরুজন, নমস্কার। আপনাকে এই এবিপি আনন্দকেও ধন্যবাদ আমি এখানে আসার জন্য। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা সেদিনকে ঘটেছে, রোববারে আমি নিয়মিতভাবে বাজারে বসি এবং দোকানদারি করি। সেই দোকানদারি করার পর মোটামুটি যারা আমাদের চেনাশোনা কাস্টমার বা এইসব থাকে তাদেরকে বলি যে সোমবারে কিন্তু আমি আসবো না, কারণ অনেকে প্রশ্ন করেছে কেন, তাহলে আমি সিপিএমের মিছিলে যাব। হ্যাঁ ঠিক, আমি সিপিএম পার্টিটা করি এবং আমি ভালোবাসি, আমি এই নীতি আদর্শটাকে আমি মানি। তো রীতিমতো আমি সোমবারে গেছি ওই সভায়। তো সোমবারে যাওয়ার পর মঙ্গলবারে আবার নিয়মিত আমি বাজারে এসেছি। টোটালি আমার মানে হাঁড়িতে মাছ ছিল। সেই বাজারে বসতে গিয়ে তখন দেখি একদল তৃণমূলই করে, ওখানে তৃণমূল করে। তো আমাকে বললো যে আজ তুই দোকান লাগাবি না। আমি কেন? আমি প্রশ্ন করলাম কেন? বললো যে না তুই কালকে বসিস নি কেন? এলাম কালকে সিপিএমের মিছিলে গেছিলাম। একদম সোজা সাপটা। আর প্রথম কথা আমি একটা কথা বলি, আমি একটু খুব সোজা সাপটা ছেলে, হ্যাঁ, আমি বেশি মানে কথার আমি ভাঁজ জানি না। আমি বলেছি কেন? তো বললো যে তাহলে তুই এক কাজ কর, তুই সিপিএমের মিটিং মিছিলেই যা। তখন আমি বললাম যে এটা তো আমার নিজস্ব, আমার তো নিজস্ব ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার আছে, যে আমি তো যেতেই পারি। তখন এই কথা বলতে বলতে বিমলবাবু মানে বিমলদা ওখানে চলে আসেন। বিমলদা প্রতিদিনের মতোই বাজার করতে আসে বাজারে, হ্যাঁ, ওই এলাকারই লোক উনি। এসে তখন ওনাদের বলছে কি হয়েছে, বলছে এরকম। আমি বললাম যে এরকম আমাকে বসতে দিচ্ছে না। যে কেন? ওই সিপিএমের মিছিলে গেছিলাম বলে। বলছে সে কি, এটা তো নিজস্ব যে যার গণতান্ত্রিক অধিকার থাকতেই পারে, কি এইগুলো কেন হচ্ছে এগুলো? ইনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করার পর এই কথা এক কথা দুই কথা করতে করতে ওদের 2-3 জন বাইরে ছেলে আমাকে ওখানেই আমাকে বলছে যে তুমি এইদিকে এসো। আমি কিন্তু টোটাল ঘটনাটাই বলছি যে তুমি এদিকে। আমি কেন? তো আমি এক পায়ে এগিয়ে এলাম। আমি বললাম কী হয়েছে? বলছে তুমি আমাকে বসতে দিতে পারি, কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে যে তুমি আর কোনোদিন সিপিএম করবে না এবং সিপিএমের মিটিং মিছিলে যাবে না। আমি পরিষ্কার কথা বললাম
যে আমি এইটা লিখতে পারবো না, আমি সিপিএম পার্টি করি এবং সিপিএম মিটিং মিছিলে যাব। একদম পরিষ্কার আমি সবার সামনেই বলেছি এবং অনেক চ্যানেলও পড়ে গেছিলো, তাদের সামনেও একই কথা বলেছি। তো বিমলদা যিনি প্রতিবাদ করেছেন, তো বিমলদার উপর যে এরকম আক্রমণ হবে আমারও ধারণা ছিল না। এবং শুধু তাই না, বিমলদা শুধু এই ওখানে বাজার করে এবং এলাকারই লোক, নাটকের সাথে জড়িত। এমনি উনি কিন্তু কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতি না, সিপিএম না তৃণমূল না কংগ্রেস, কোনো রাজনীতি করে না উনি। খালি আপনি কি দেখেছেন যে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে বা ওনাকে? হ্যাঁ, অবশ্যই ওনাকে যখন গলা ধাক্কা যখনই বলেছে কেন, তখন একদল ছেলে পুরো ধাক্কা দিয়েছে, এরম পুরো ধাক্কা দিয়ে। এবং আমাকেও ওনাকে শুধু তাই না, আমাকেও ধাক্কা দিতে, ওখানে একটা মোড় আছে, ওই নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মোড়টা আছে, মোড় পর্যন্ত নিয়ে গেছিলো। তখন আমাদেরও কিছু সিপিএম সমর্থক ছিল এবং পাড়া যারা মাছ নিতে আসে তারাও এসেছিল, তারা এসে রুখে দাঁড়িয়েছে। হ্যাঁ, বলছে এইগুলো কেন হচ্ছে, এইগুলো অগণতান্ত্রিকের মতো কাজ হচ্ছে, এগুলো তো ঠিক না। যাই হোক, এইসব ঘটনা ঘটলো। ঘটনা ঘটার পর বিমলবাবু যে চলে যায়, এবার আমাকে আমি বসি, ওরাও চলে যায়। তারপরেই ঠিক 1 ঘন্টার পর আবার 3-4 জন এলো, এসে বলছে 12টার সময় মাছ ফাছ বিক্রি করে টিএমসি পার্টি অফিসে যাবে। আমি প্রশ্ন করলাম কেন? বললো না, ওখানে একটা আলোচনা করো, মিটিং করবো। বললাম যে আমি তো যেতে পারবো না। যাই হোক, আমি বলেছি, আমি ওদেরকে বললাম। তারপর দেখি আবার 10-15 মিনিট পর আর এক দল এলো, তারাও টিএমসি করে। তারা বলছে নব কী হয়েছে? বললাম এই ঘটনা হয়েছে। বলছে কেউ কোথাও যাবে না, পরিষ্কার বলে দিল। বললাম যে ওরা আমাদের পার্টি অফিসে মিটিং রেখেছে, হ্যাঁ, আমি কিন্তু পরিষ্কার বলেছি আমি যাব না। ঠিক আছে, বলছে কেউ যাবে না কোথাও। ঠিক আছে, যদি কেউ বলে যে ওখানে যেতে, হ্যাঁ, পরিষ্কার বলে দেবে যে আমি বলেছি যেতে পারবো। এই দ্বিতীয় পক্ষ তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো বলছে বলে দেবে আমি বলেছি, তুমি যাবে না। হ্যাঁ, কেউ যাবে না, এখানে যতজনকে বলেছে কেউ যাবে না, দেখি তারপর ওরা কী করতে পারে।